প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অলোক কুমার পাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনা দুর্যোগ মহামারী এই সময়ে তোমরা নিজ গৃহে অবস্থান করছো, পরিবারের সবার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং আশা করি সবাই কুশলে রয়েছে। আমাদের যে চলমান অনলাইন ক্লাস রয়েছে তারই অংশ হিসেবে আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ক্লাসে সম্পৃক্ত হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকে ক্লাসে থাকছে তোমাদের বিষয় হিসেবে জলবায়ুর ধারণা, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, বাংলাদেশের জলবায়ু এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জলবায়ু পরিবর্তনের কথা অনেক শুনেছো। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বুঝতে গেলে আমাদের প্রথমেই জলবায়ু সম্পর্কে ধারণা আবশ্যক। জলবায়ুর ধারণার সাথে সাথে আবহাওয়ার ধারণাটি অত্যন্ত ডিপলি ইন্টারকানেক্টেড। মূলত কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে ভিত্তি করে জলবায়ুর ধারণাটি গ্রহণ করা হয়ে থাকে। জলবায়ুর ধারণাটি বিস্তৃত থাকে। জলবায়ুর ধারণা বোঝার আগে আমরা একটু আবহাওয়া কী সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করছি, যে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা রয়েছে আমাদের, এই ভৌগোলিক এলাকার মধ্যে প্রতিনিয়ত কখনো তোমার রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঝড় হচ্ছে, বিভিন্ন রকম আবহাওয়ার পরিবর্তন আসছে। কোনো দিনও তোমরা দেখবা যে ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে, কোনো দিন আবার এত ঠান্ডা পরিবেশ থাকছে তোমাদের ছাতা ব্যবহার করতে হচ্ছে না। এই যে বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, যেটা আবহাওয়া বুঝবো। বায়ুর যে উষ্ণতা রয়েছে, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, বায়ুর দিক, বায়ুতে যে তোমার জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পের পরিমাণ, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, এই যে বিষয়গুলো থাকে, এগুলোকে নিয়েই আবহাওয়ার ধারণাটি এসছে। আবহাওয়াকে আমরা প্রতিদিন প্রেডিক্ট করছি, সপ্তাহে হিসেবে প্রেডিক্ট করছি, কিন্তু জলবায়ুর ধারণাটি আবহাওয়া থেকে বেশ বিস্তৃত। মূলত কোনো একটি ভৌগোলিক সুনির্দিষ্ট যে এলাকাটি রয়েছে, সে ভৌগোলিক এলাকার সাধারণত 30 থেকে 50 বছর বা তোমার 20 থেকে 30 বছর প্রভৃতি এই যে সময়টি রয়েছে, এক একজনের কাছে এক একভাবে, তবে কমপক্ষে 20 বছরের নিচে নয়, এমন পিরিয়ডে আবহাওয়ার যে একটি গড় কন্ডিশন, সেটাকে আমরা জলবায়ু বলছি। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে আবহাওয়া থেকে জলবায়ুতে আমরা এসেছি। যে আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে, বেসিক্যালি ওগুলোকে আমরা জলবায়ুর উপাদান বলতে পারি। এর বাইরেও কিছু রয়েছে, তবে মেনলি এই বিষয়গুলো থাকে। জলবায়ু হচ্ছে আবহাওয়ার একটি গড় অবস্থা। এখন আমরা যদি বর্ষাকালে রয়েছি, বর্ষাকালে তোমার প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে। এখন কি তোমার সেই উত্তর দিক থেকে যে শীতকালীন সময়ে শৈত্য প্রবাহিত হয়, সে শৈত্য প্রবাহিত আছে? নিশ্চয়ই নয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি বছর এভাবে অতিক্রান্ত হতে হতে কয়েকটি বছর আছে। কয়েকটি বছর মানে একসময় তোমার 20 থেকে 30 বছরের যে আবহাওয়ার গড় অবস্থা গোটা বছরের, এটা নিয়ে আমরা জলবায়ু বলছি। আশা করি জলবায়ু তোমরা বুঝতে পেরেছো। এখন আবহাওয়া ও জলবায়ুর একটু পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করি। আবহাওয়া তোমরা খুব সহজে বুঝতে পারো যে সাধারণত একদিন হতে পারে বা 7 দিনের একটি গড় অবস্থান। বায়ুর যে অবস্থাগুলো উপাদান রয়েছে, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা,
বায়ুতে বৃষ্টিপাত প্রভৃতি, বায়ুতে উপস্থিত আরও যেসব গ্যাস, জলীয় বাষ্প প্রভৃতি নিয়ে আবহাওয়ার এই বিষয়গুলো আসে। সব সাধারণত ধরা হচ্ছে তোমার এক সপ্তাহ বা একদিন, এটাই বলো না কেন। কিন্তু জলবায়ুর ক্ষেত্রে ঘটনাটি আসছে তোমার 20 থেকে 30 বছর একটি বিশাল পরিষদে আসছে। আবহাওয়াকে বলা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের অনেকগুলো লেয়ার রয়েছে, এই লেয়ারের সর্বনিম্ন অবস্থানে আমাদের আবহাওয়ার যে পরিবর্তনগুলো রয়েছে, তোমার যে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আরও যেসব কুয়াশা পড়ে, আরও যেসব তোমার আমাদের ওয়েদার যেসব চেঞ্জ হয়, ওয়েদারের যেসব বিষয়গুলো আসে, সবগুলো ঘটছে বায়ুমণ্ডলের নিম্নচাপে। কিন্তু জলবায়ু হচ্ছে তোমার কি? জলবায়ু হচ্ছে বায়ুমণ্ডলের নিম্নস্তরেরই দীর্ঘকালীন একটি সামগ্রিক অবস্থা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আবহাওয়ার যে পরিমাপের ব্যবস্থা রয়েছে, আবহাওয়ার ভৌগোলিক অবস্থান বেশ কিছুটা জলবায়ুর তুলনায় সীমাবদ্ধ। মনে করো একটি গ্রাম রয়েছে, গ্রামকে তুমি আবহাওয়া ভাবতে পারো, আর জলবায়ুটা হচ্ছে কেমন? একটি তোমার ইউনিয়ন বা উপজেলা, একটি উপজেলা বা ইউনিয়নের অধীনে অনেকগুলো গ্রাম থাকে। ঠিক এইভাবে জলবায়ু হচ্ছে আবহাওয়ারগুলোর একটি গড় সমন্বিত অবস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবহাওয়া সাধারণত আমরা প্রিডিক্ট করতে পারি যে আজকে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হতে পারে প্রভৃতি আমরা প্রিডিক্ট করি। বাট আমাদের জলবায়ুকে কি আমরা প্রিডিক্ট করতে পারি ওভাবে? পারছি না আমরা। তাহলে জলবায়ু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা বেশ কিছুটা টাফ, কিন্তু আবহাওয়াকে আমরা প্রেডিক্ট করতে পারছি। জলবায়ুকে বলা হচ্ছে বিভিন্ন আবহাওয়ার একটি সমন্বিত সমষ্টি, কিন্তু আবহাওয়া হচ্ছে জলবায়ুর কি তোমার? এটা হচ্ছে জলবায়ুর বিভিন্নতা। আবহাওয়ার বিভিন্ন সমষ্টি নিয়েই জলবায়ু গঠিত হয়েছে। এই আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মোটামুটি পার্থক্য আমরা বোঝার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা বোঝার চেষ্টা করি যে বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। আমরা জানি আমাদের দেশের ঋতু হচ্ছে 6টি, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং ঋতুরাজ বসন্ত। বাট আমাদের যে জলবায়ু রয়েছে সেটিকে মেনলি আমরা 3টি ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। এখন প্রশ্ন আমরা তুলতে পারি সময়গুলো কেমন আসতে পারে। সময়গুলো আমরা একটু বলছি। গ্রীষ্মকাল এখন যেটা তোমাদের থাকে, গ্রীষ্মকাল যে প্রচণ্ড তাপদাহ শুরু হয় সেটা দেখলে বুঝতে পারো তোমরা, মার্চ থেকে মেকে বলা হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক একইভাবে বর্ষাকালকে বলা হচ্ছে জুন হতে অক্টোবর। ঠিক শেষে অক্টোবরের শেষে আসে নভেম্বর। নভেম্বর থেকে আমাদের একেবারে যে সময়টি রয়েছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি। সেই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে শীতকাল। একইভাবে যখন মার্চ আসবে তখন শুরু হয়ে যাবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তোমরা দেখো প্রচণ্ড একটি তাপদাহের ব্যাপার থাকে, মাঠ ঘাট ফেটে চৌচির একাকার। তারপরে এক সময় মানুষ পানির জন্য, পানি পিপাসার্থ চাতক পাখি সেই আকাশ পানে চেয়ে থাকে কখন বৃষ্টি হবে, তাই না? ঠিক এই সময়ে কি আসে তোমাদের? উত্তর পশ্চিম দিক থেকে কি শুরু হয়ে যায়? কাল বৈশাখী ঝড়। হ্যাঁ, তোমরা যা ভাবছো ওইটি। কর্কটক্রান্তির ওপর লম্বভাবে এ সময় সূর্য অবস্থান করে, যার ফলে একটি প্রচণ্ড তাপদাহের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তাপ সরাসরি লম্বভাবে যদি তোমরা কোনো মোমবাতির নিচে রেখে উপরে হাত দাও, দেখবা সেখানে উত্তাপের পরিমাণ বেশি, সরাসরি যে লম্ব অবস্থানে আছে সেখানে বেশি। বা তোমার যে হেলে থাকে সেখানে তাপের পরিমাণ কম থাকে। সূর্য এখানে লম্বভাবে তাপ প্রদান করে, সেজন্য তাপের পরিমাণ বেশি হয়। গ্রীষ্মকালে
সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 34 ডিগ্রি সেলসিয়াসে। আবার কোনো সময়ে কমতে কমতে সর্বনিম্ন থাকে গ্রীষ্মের তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি গ্রীষ্মকালের এপ্রিল মাস হচ্ছে সর্বোচ্চ গরমের মাস। এই মাসে অনেক গরম পড়ে। এপ্রিল মাসের গড় তাপমাত্রা দাঁড়ায় আমাদের দেশে কত বলো তো? 28 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। উত্তর গোলার্ধে আমাদের যে সূর্য রয়েছে, এই সূর্যের উত্তরায়ণ ঘটে। এর ফলে স্বাভাবিকভাবে বায়ুর যে প্রভাব রয়েছে, বায়ুর যে প্রবাহ, বায়ুর চাপ, এতে একটি পরিবর্তন আসে। এই পরিবর্তন আসার ফলে দক্ষিণ দিক হতে উচ্চ চাপের এবং আর্দ্র বায়ু প্রবাহ প্রবাহিত হয়। এই প্রবাহিত বায়ু সরাসরি উপরে উঠে উত্তর পশ্চিম দিক থেকে শীতল শুষ্ক বায়ুর সঙ্গে একটি অবস্থানে পৌঁছে যায়, পৌঁছে বজ্রসহ বৃষ্টিপাতের ঘটনা ঘটায়। তোমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আসে বর্ষাকাল। বর্ষাকালে দেখো আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় তার 4 ভাগই আসে বর্ষাকালে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর রয়েছে, সেই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টিপাতের ঘটনা ঘটায়। জলীয় বাষ্পপূর্ণ থাকে এই বায়ুগুলো। এই জলীয় বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের দেশে। এই বৃষ্টিপাতের ফলে আমাদের দেশের যে সমভূমি রয়েছে কিংবা পাহাড়ি অঞ্চল যেটাই বলো না কেন, সেখানের মাটি আমাদের উর্বর হয়ে এসছে। আমরা অনেক ধরনের ফসল ফলাতে পারছি। আমাদের প্রকৃতি সবুজ শ্যামল, শস্য শ্যামলা হয়ে উঠেছে মূলত এই বর্ষাকালের বৃষ্টির প্রভাবে। বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়। বন্যা যদিও ক্ষতি করে বেশি, তারপরেও পলি বয়ে এনে আমাদের ভূমির জন্য ভালো করে ভূমির উর্বরা শক্তি বাড়ায় এবং আমাদের যে তোমার ফসলের উৎপাদন আছে সেটি বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গোপসাগর হতে দক্ষিণ পশ্চিম অয়নবায়ু প্রবাহিত শুরু হলে আমাদের প্রিয় বর্ষা ঋতুর আগমন ঘটে। উত্তর পূর্ব অয়নবায়ু অন্তর্হিত হয়ে যায় যখন এই বায়ুটি প্রবাহিত শুরু হয়। দক্ষিণ পূর্ব অয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের যে সূত্র রয়েছে, ফেরেলের সেই সূত্র মতে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। বর্ষা শেষে যে আমাদের ঋতু আসে শীত। শীতের আসার আগে তোমরা দেখবা এই সময়ে বেশ ঘূর্ণিঝড় হয়ে থাকে। দুঃখজনক হলে বলে সত্যি, আমাদের দেশে সাম্প্রতিক সময়ে সিডর সবচেয়ে ভয়ঙ্করী ছিল। সিডর কিন্তু তোমার ঠিক এই সময়টাতেই হয়। দেখা যাচ্ছে বর্ষাকালের শেষে এরকম পরিবেশ সৃষ্টির ফলে এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিষয়টি আবার তোমাদের বলছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে আসায় প্রচুর জলীয় বাষ্পপূর্ণ থাকে। সাগরের উপর দিয়ে যখন এই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু আসে, খুব স্বাভাবিকভাবেই সাগরে যে পানি রয়েছে তার সাথে সেটাকে তার কাজে লাগিয়ে জলীয় বাষ্পপূর্ণে জলীয় বাষ্পকে বেশি পরিমাণে ধারণ করে। এর ফলে আমাদের দেশের যে পাহাড়ি এলাকা রয়েছে সিলেটে এবং চিটাগাং যে হিল ট্র্যাক রয়েছে, এসব এলাকায় শৈলোৎক্ষেপ বৃষ্টির একটি বিশাল প্রবাহ রাখে পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে। বঙ্গোপসাগর হতে দক্ষিণ পশ্চিম যে অয়নবায়ু রয়েছে, সেই দক্ষিণ পশ্চিম অয়নবায়ু প্রবাহিত হওয়া শুরু হয়
এর ফলে আমাদের বর্ষাকালের আগমন ঘটে। বঙ্গোপসাগর হতে দক্ষিণ পশ্চিম অয়নবায়ু যদি প্রবাহিত হয় তবে বর্ষাকাল আসে। উত্তর পূর্ব অয়নবায়ু এ সময় অন্তরিত হয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব যে অয়নবায়ু রয়েছে সেটি নিরক্ষরেখা, আমি আবার বলছি নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র মতে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে কিসে পরিণত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসে আমাদের শীতকাল। শীতকাল পিঠা পুলি খাওয়ার সময়, নানা ধরনের সবজি থাকে। একই সাথে যখন শীত বেশিয়ে পড়ে, স্বাভাবিকভাবে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, কিংবা শিশু বৃদ্ধ যারা অসহায় শারীরিকভাবে কষ্টে থাকেন, তাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় এই শীতকাল। কিন্তু তারপরেও শীতকালকে সবাই খুব মজা করে, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে নতুন শাকসবজি পিঠাপুলিতে বেশ মজা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই শীতকালের সময় আমরা কখন থেকে জেনেছি? আমরা জেনেছি নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল। শীতকালের সর্বোচ্চ যে টেম্পারেচার সেটি হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কমতে কমতে এক সময় এটি কততে এসে দাঁড়ায়? এক সময় এটি এসে দাঁড়ায় হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসকে আমাদের দেশের সর্বনিম্ন তাপমাত্রার মাস বলা হচ্ছে। এই জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা এসে দাঁড়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, এ সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তোমরা দেখে থাকবা যে উত্তর দিক থেকে খুব ঠান্ডা কনকনে হাওয়া আসছে, আমাদের জানালা ভেদ করে রুমে প্রবেশ করে এবং প্রচণ্ড একটি ঠান্ডার সৃষ্টি করে। এই সময়ে এই উত্তর পূর্ব অয়নবায়ুর ফলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এই ঠান্ডার সৃষ্টি হয়, কনকনে ঠান্ডা আসে এবং শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়। এ সময় মানুষের জন্য খুব কষ্টদায়ক পরিস্থিতি হয়। বৃষ্টিপাতের ঘটনা শীতকালে ঘটে, তবে খুব কম। সাধারণত বৃষ্টিপাত 10 সেন্টিমিটারের নিচেই থাকে। উত্তর পূর্ব শীতল মৌসুমী বায়ু এ সময় কার্যকর হয়। সর্বনিম্ন যে আর্দ্রতা শীতকালে আমরা সেটা লক্ষ্য করি 36% বাতাসে বিদ্যমান থাকে। এই মোটামুটি আমাদের শীতকালের অবস্থান এসে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মৌসুমী বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এই মৌসুমী বায়ুর মাধ্যমে আমাদের দেশে বৃষ্টিপাত হচ্ছে, শীতকালীন একটি অবস্থা থাকে। বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাদের দেশের জলবায়ুতে মৌসুমী বায়ু একটি সুগভীর অবস্থানে নিজেকে সম্পৃক্ত করে রেখেছে। জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাহাড়ে বৃষ্টিপাত ঘটায়। আমাদের দেশে যে পাহাড় রয়েছে, তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, যে সিলেটের অঞ্চল রয়েছে, সিলেট অঞ্চল, সিলেটের বেশ কয়েকটি জেলা এবং চিটাগাং ও পার্বত্য চিটাগাংয়ের যে পাহাড়ি অঞ্চল রয়েছে, পাহাড় রয়েছে, এই পাহাড়ে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়েও বৃষ্টিপাত ঘটায়। জুন হতে অক্টোবর সময়ে মৌসুমী বায়ু এ সময় খুব অ্যাক্টিভ থাকে এবং এর প্রভাবে আমাদের দেশে বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত ঘটায়। সমগ্র যে বৃষ্টিপাত হয় আমাদের দেশে, তোমরা যদি 100 ইউনিট তাকে কাউন্ট করো, একটি বছরে যদি 100 কেজি বৃষ্টিপাত মনে করো, সে একটা এক্সাম্পল, বৃষ্টিপাতকে তোমার সেন্টিমিটারে পরিণত মাপা হয়। তো 100 সেন্টিমিটার মনে করো সারা দেশে আমাদের দেশে বৃষ্টিপাত হয়েছে এক বছরে, তার মধ্যে 80% মানে হচ্ছে 80 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু এই বর্ষাকালেই হয়ে থাকে মৌসুমী বায়ুর প্রবাহে। এর একটি ডিপ প্রভাব রয়েছে।
এভাবে মৌসুমী বায়ু আমাদের দেশের আবহাওয়ার উপর, জলবায়ুর উপর একটি সুগভীর প্রভাব বিস্তার করে রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এত সময় আমরা জলবায়ুর ধারণা নিয়ে আলোচনা করছি, আবহাওয়া জলবায়ুর পার্থক্য বোঝার চেষ্টা করেছি, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা আমাদের আজকের পাঠের আরেকটি অংশ জলবায়ু পরিবর্তন নিয়ে এবারে বোঝার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন হচ্ছে সোজা কথায় জলবায়ু যে উপাদানগুলো রয়েছে সে তার একটি পরিবর্তন এবং এর ফলে স্বাভাবিক যে একটি জলবায়ুর প্রবাহ থাকে, জলবায়ুর অবস্থান থাকে, তাতে একটি উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন আসাই হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তন বিভিন্ন সংস্থা, ব্যক্তি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে মেন কথা হচ্ছে যে জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর পরিবর্তনই হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এখানে উপাদান বলতে তোমার অনেক প্রতিটা উপাদানের যে পরিবর্তন হবে সে বিষয়টি তেমন নয়। এক বা একাধিক পরিবর্তন যদি ঘটে উপাদানের, তাহলে সেটিও জলবায়ুর পরিবর্তন হিসেবে কাউন্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়ান একাডেমি অফ সায়েন্স জলবায়ুর পরিবর্তনের সংজ্ঞা এভাবে ডিফাইন করার চেষ্টা করছে। তারা বলছে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ চেঞ্জ in the pattern of weather and related changes in oceans and land surfaces, ice sheets occurring over time, scales of decades or decades. জলবায়ুর যে পরিবর্তন, দেখো প্রিয় শিক্ষার্থীরা, অস্ট্রেলিয়ান একাডেমি অফ সায়েন্সের মতে যে আবহাওয়ার পরিবর্তন এখানে তারা বোঝানোর চেষ্টা করছে। তাছাড়া তোমার যে সমুদ্র রয়েছে, সমুদ্র বলতে এখানে সমুদ্র পৃষ্ঠকে বোঝানো রয়েছে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা এখানে তারা নির্দেশ করেছেন এবং তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছেন, সেটি হচ্ছে যে আইসবার্গগুলো রয়েছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশে, সেই আইসবার্গগুলোর পরিবর্তন, তাদের অবক্ষয়, ধসে যাওয়া বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এই বিষয়টি ঘটছে যে পরিবর্তন, এটা দশকের পর দশক, বছরের পর দশক ধরে এটাকে তারা হাইলাইট করেছেন। জলবায়ু পরিবর্তনে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ুর যে উপাদান রয়েছে তথা আবহাওয়ার সাথে রিলেটেড যে তাপমাত্রা, এই তাপমাত্রার ভূমিকাটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত যে কেমিক্যাল ইউজ করছি, বিভিন্ন গ্যাস ইউজ করছি, মনে করো ফ্রিজ, এসি, তারপরে যে আমরা পারফিউম ইউজ করি, বিভিন্ন গবাদি পশু, বিভিন্ন সোর্স থেকে মেনি সো অন, এসব থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে। গ্রিনহাউস গ্যাস আমাদের যে প্রিয় পৃথিবী রয়েছে, মাতুল্য পৃথিবী, এই পৃথিবীর বাইরের যে লেয়ার রয়েছে সেখানে কম্বলের মতো একটি আবরণ সৃষ্টি করে দিচ্ছে এই গ্রিনহাউস গ্যাসগুলো। গ্রিনহাউস গ্যাসের এই আবরণের ফলে সূর্য হতে যে রশ্মিগুলো আমাদের পৃথিবীতে আসে, তাপ সৃষ্টি করে, এই তাপগুলো পৃথিবীতে অবস্থান করার পরেও বিকিরিত হয়ে মহাশূন্যে বেশি পরিমাণে শিল্প বিপ্লবের আগে যেত, কিন্তু এই গ্রিনহাউস গ্যাসের ব্যবহারের ফলে এগুলো পৃথিবী থেকে নির্গতের হার কম হচ্ছে আগের তুলনায়, যা পৃথিবীকে তাপ ধরে রাখতে সাহায্য করছে। এই তাপ ধরে রাখার ফলে পৃথিবীর টেম্পারেচার বেড়ে গিয়েছে। এই টেম্পারেচার বাড়ার ফলে দুঃখজনকভাবে আমাদের যে প্রাণীকুল রয়েছে সরাসরি যে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে এবং যেখানে বরফের অবস্থান রয়েছে বিভিন্ন দেশে, সেখানকার তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আইসবার্গগুলো গলে যাচ্ছে। এই বরফখণ্ড গলে যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই বরফগুলো পানিতে পরিণত হচ্ছে, বরফের পরিমাণ হ্রাস পাচ্ছে, সমুদ্রের লেভেল অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। এখানে সেজন্য বলা হচ্ছে যে তোমার
সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা সেটি বৃদ্ধির সাথে এটাকে নির্দেশ করা হচ্ছে। আবহাওয়ার যে পরিবর্তন গুণগত চরিত্র তোমরা দেখে থাকবা যে এখন শীতকালে আগে যে টেন্ডেন্সি ছিল শীতকালের আবহাওয়ার টেন্ডেন্সি সেরকম নাই। ট্রপিক্যাল যেসব সাইক্লোন আছে, ট্রপিক্যাল সাইক্লোনের সংখ্যা, ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে গিয়েছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আগে যে ঘটনা ঘটার সংখ্যা ছিল সেই প্রাকৃতিক দুর্যোগগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী হচ্ছে আমরা মানুষেরাই দায়ী। আমাদের এই গ্রিন হাউস গ্যাসের ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আমরা বাড়িয়ে দিচ্ছি। এর ফলে পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে। টেম্পারেচার বেড়ে যে সব কিছুই যে আমাদের জলবায়ু রয়েছে সেই জলবায়ুর পরিবর্তন ঘটছে, বরফ গলে যাচ্ছে, এই বিষয়গুলো চলে আসছে। তাপমাত্রা বৃদ্ধি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকেই জলবায়ুর প্রধান যে সেক্টর, প্রধান যে ভূমিকা সেটাকেই নির্দেশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এদের আলোচনা